আদি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, যাক ভালো আছেন। আমার তো কয়েকদিন ধরে যে কলকাতার যে কাঠি রোল খুব বিখ্যাত, এটা আমি গিয়েছিলাম আগে, এখন তো ভিসা টিসা ছিল না, খেতে ইচ্ছা করতেছে। এখন কি অবস্থা বলেন তো, হঠাৎ করে ভিসা টিসা চালু করলো, এটার পিছনে আসলে রাজনীতি কি? ভারতীয়রা তো সবসময় বাংলাদেশের প্রতিটা পয়েন্টেই রাজনীতি করে, আমাদের একদম সেই 47 সাল থেকে শুরু করে। অ্যাকচুয়ালি ভারতের যে নেতৃবৃন্দ আরএসএস সবসময় ভারতের সব দলের ভিতরেই অনুপ্রবেশ করে থাকে, এবং এখন তো তাদের বিজেপি পুরাটাই তাদের। হ্যাঁ, তো তারা সবসময় বাংলাদেশ বিরোধী, এবং মূলত তারা ইসলাম বিরোধী এবং মুসলমান বিরোধী, এবং দেখা গেছে ভারত থেকে তাদের নিজেদের নাগরিকদেরই অ্যারেস্ট করে। পৃথিবীর আর কোনো দেশ নাই ইসরায়েল ছাড়া, নিজেদের নাগরিকদেরই ধরে আইনা বাংলাদেশ সীমাতে ঢাকা দিয়ে ঢোকায় দেয়, বলে যে এইটা বাংলাদেশের নাগরিক। তো সেই ইত্তেফাকে গত কয়েকদিন আগে একটা নিউজে ছিল, আপনি দেখেছেন, যে দিল্লি থেকে এক প্রেগনেন্ট নারীকে ধরে এনে তাকে তার স্বামী সহ বাংলাদেশের সম্ভবত চাঁপাইনবাবগঞ্জের ওই দিকে কোথাও দিয়ে ঢুকে দিয়েছে। পরে সে আমাদের ওইখানকার সরকারি সহযোগিতায় হসপিটালে চিকিৎসাধীন ছিল। এরপরে এইটা নিয়ে কলকাতায় ভারতীয় সাংবাদিকরা সম্ভবত কোর্টে একটা রিট করে, সেই রিটে তখন বলে যে না, তাকে ফিরিয়ে আনতে হবে। তো তখন সম্ভবত বাচ্চাটা আমাদের এইখানেই হয়েছে, অথবা ওইখানেই, তো তার বাচ্চা সহ তাকে নিয়েছে, কিন্তু তার স্বামীকে আবার কোর্টের সেই নির্দেশে দেয়নি। তো পরবর্তীতে সাংবাদিকরা আবার রিট করলো যে এই বাচ্চার বাপকে, তখন এই বাপকে আবার ইন্ডিয়ায় ফেরত নিতে বাধ্য হলো। পরে কলকাতার কোর্ট দিল্লি কোর্টকে লেখলো, এবং দিল্লি কোর্ট এগুলো ব্যবস্থা করলো। তো এই যে দেখেন, আপনি একটা দেশে জন্মগ্রহণ করেছেন, আপনার জন্ম মানে 14 পুরুষ এখানে বসবাস করছে হঠাৎ, এবং আপনি মুসলমানরা ভারতের, আপনি দেখবেন দিল্লিতে গেলে ইন্ডিয়া গেট একটা আছে, ওইখানে কিন্তু প্রতিটা ইটের মধ্যে এক একজন স্বাধীনতাকামীর নাম লেখা আছে। ওইখানে প্রচুর মুসলমান স্বাধীনতাকামীরও নাম লেখা আছে, যারা ভারতের স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছে ব্রিটিশদের সাথে। তো এই ধরনের পরিবারের লোকদেরকেও ধরে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করা হয়, তাদেরকে অ্যারেস্ট করা হয়। তাহলে আপনি দেখেন, আপনি যেই দেশের নাগরিক, সেই দেশ আপনাকে ওন করতেছে না, সেইখানকার আপনি সেই দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, সেই ত্যাগটাকেও তারা তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। তাইলে এই দেশটাকে আপনি ভালোবাসবেন কি করে? সেটাই। অথচ আপনি খেয়াল করেন, এই ভারতীয় উপমহাদেশে বিরোধ তো জাতি জাতিতে থাকে, এক জাতি আরেক জাতিকে দেখতে পারে না। আমাদের বাংলাদেশও আছে, ও একটু দেখতে সুন্দর, একটু কালো লোক দেখে এই বেটা ফকিনি টকিনি এরকম নানান ধরনের কথাবার্তা হিউমিলেট করে। কিন্তু আলটিমেটলি সারা ভারতের আমরা কিন্তু, আপনি আমাদের হিস্ট্রি পড়েন পুরনো আমাদের রাজনীতিবিদ বা লেখকদের, যে তারা এখান থেকে দিল্লি যেত, কাশ্মীর যেত, কেউ কেউ ব্যাঙ্গালোরের দিকে যেত, আর ইদানিং মানে গত 20-25 বছর তো মাদ্রাজে নিয়মিত চিকিৎসার জন্য যাইতো। তো এই যে যাতায়াতের ব্যাপারটা, এবং বোম্বে পোর্টটা তো মূলত এখন একটু ওরা সুন্দর করছে, ইন্ডিয়া গেট আছে, তারপরে অনেক প্রচুর লঞ্চ আছে, এখানে আমি গিয়েছি, লঞ্চ নৌকা থাকে। তো আপনি জানেন 47-এ যখন ভাগ হয়, তখন কিন্তু বোম্বে পোর্টের যে নাবিকরা, আপনি সারেং যাদেরকে বলি, জাহাজ চালায় বা সারেং, এদের কিন্তু অধিকাংশই মুসলমান। কলকাতা পোর্টেও ছিল, বোম্বের। তো 47 সালে যেদিন দুই দেশ ভাগ হয়, সকালবেলা ইন্ডিয়ানরা ওইটা দেখে বোম্বে পোর্টও খালি, কলকাতাও খালি, কারণ সব সারেংরা জাহাজ নিয়ে ওইদিকে পাকিস্তানে চলে গেছে, এইদিকে পূর্ব পাকিস্তানে চলে আসছে। তো এই যে ডিভিশনটা মানুষের মনস্তত্ত্বের মধ্যে একটা সংঘাত তৈরি হলো সেই তখন থেকেই, হচ্ছে এটা কিন্তু এর আগে ছিল না। বাঙালি একজন দেখা গেছে বোম্বেতে থাকতেছে, দিল্লিতে থাকতেছে, কাশ্মীরে থাকতেছে, বিবাহ শাদী করতেছে, ওইখানকার স্থানীয় জনগোষ্ঠীর সাথে মিল। কিন্তু এই জাতিগত যে বিষাক্ত সম্পর্কের এটা তৈরি করা হলো বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে, যার ফলে আপনি এখন ইচ্ছা করলে যে আপনি বলেন কলকাতায় কাঠি রোল খেতে যেতে পারবো না, আপনার কথা তাই মনে হচ্ছে। ছোট হাজির দোকান আছে কলকাতা শহরে, বড় হাজির দোকান আছে। কলকাতা শহরটা হলো একটা মাল্টি ন্যাশনাল সিটি, ওখানে কিন্তু আপনি বাংলার উপস্থিতি খুব কম পাবেন। আর এখন অবস্থা এত খারাপ যে অবাঙালিরা বাঙালিদের বলে তুমি বাংলাদেশি। অবস্থাটা বুঝেন, যে একজন বাংলা ভাষায় কথা বলে তারা বলে বাংলাদেশি। সরকারি অফিসার দিল্লি সেন্ট্রাল থেকে আসতেছে ওইখানে, তারা বলতেছে যে তুমি বাঙালি, বাংলাদেশি। আপনি আমার স্বাদ মিটাই দিয়েছেন কাঠি রোল। তারপরে আবার ধরেন এখন যে সাম্প্রদায়িক বিদ্বেষ তৈরি হচ্ছে, এর ফলে আপনি তো যেমন কলকাতায় গেলেই আপনি যে জাকারিয়া স্ট্রিট, ওইখানে কিন্তু বাংলাদেশিদের একটা, গেলে সবাই ওইখানেই নামে, ওইখানকার হোটেল গুলায় থাকে, এবং ওইদিকে রেস্টুরেন্ট গুলা কিন্তু আমাদের জন্য ভালো। তারপরে নিউ মার্কেটের আশেপাশের এরকম প্রচুর রেস্টুরেন্ট আছে, মাল্টি ন্যাশনাল খাবার, মানে সারা ভারতের। আপনি ওখানে বিহারি খাবার খেতে পারবেন, আপনি ওখানে কাশ্মীরি খাবার খাবেন, পাঞ্জাবি খাবার, গুজরাটি খাবেন, আবার বাঙালি খাবারও খাবেন। মানে ওখানকার বাঙালি খাবার আমাদের বাঙালি খাবারও একটু তফাৎ আছে। আমরা বাংলাদেশি বাঙালি আর ওরা পশ্চিম বাংলার বাঙালি, কিন্তু ওদের ওই যে মাল্টি ন্যাশনাল যে একটার সাথে আরেকটা অ্যাডজাস্টমেন্টের কারণে ওদের খাবারের টেস্ট গুলো একটু বেড়ে গেছে, এবং প্রচুর পর্যটক আসে সারা দুনিয়া থেকে, এবং স্ট্রিট ফুড ওদের
রাস্তাঘাটে আমাদের ঢাকায় কিন্তু আপনি হকারদের কাছ থেকে অনেক খাবার খেতে পারবেন না, কারণ না, সে ওইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, পরিচ্ছন্নতা, ওইভাবে আন্তর্জাতিক মান না। মেনটেন করে। কিন্তু কিন্তু ওদের যেহেতু ওই যে আন্তর্জাতিক টুরিস্ট আসে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, সারা দুনিয়া থেকে, যার ফলে ওদের যে হকাররা ওরাও খাবারের একটা মিনিমাম মান। আমার একবার খেয়াল আছে, আমি নয়াদিল্লিতে আপনার এটা একটা পার্টি কি জামিয়া নেজামে ইসলাম বা কোনো পার্টি অফিস, ওখানে একটা মসজিদ আছে, ওই কোনার রাস্তার পাশে দেখে যে আমাদের যেমন চটপটি বিক্রি করে এই জি, ধরনের জি, জি। গাড়িতে প্রচুর লোক দুপুরবেলা খাচ্ছে। তো আমারও প্রচুর ক্ষুধা লাগছে, আমিও গিয়া ওইখানে বললাম দেখি কি আছে, তো কইলো লুচি আর চানা, তো লুচি দিল আর বুটের ডাল আর কি। হ্যাঁ, কিন্তু ওই বুটের ডালটার উপরে ওরা এক ধরনের মাখন টাইপের একটা জিনিস দেয়, তারপরে আবার একটু আপনাকে আলাদা রাইতা দেয়। হ্যাঁ, যার ফলে ওই লুচি দিয়ে ওইটা খাওয়াটা আমার কাছে খুব মজাই লাগছিল। হ্যাঁ, আর একটু পরেই আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিল, তখন আবার সব দোকান। কিন্তু ওই যে ওদের দেখলাম সাধারণ মানুষ কিন্তু সব স্ট্রিটেই খায়, রেস্টুরেন্টে। আর আরেকটা জিনিস, আপনি কলকাতায় গেলে বা দিল্লিতে, ভারতের যে শহরেই যান, এটা খেয়াল করবেন, আমাদের ঢাকায় আপনি কোনো হোটেলে, আবাসিক হোটেলে থাকতে যাবেন, এটা নর্মাল আবাসিক হোটেল 800-1000 টাকা ভাড়া। আর ওইখানে কিন্তু 800-1000 টাকাতে আপনি যে হোটেলটা থাকবেন মোটামুটি ভালো মান সম্পন্ন, পরিচ্ছন্ন, খুব কোয়ালিটি। তারপরে খাবার দাবার, আপনি যদি ঢাকায় সকালবেলা নাস্তা খাইতে আপনার কোনো রেস্টুরেন্টে ঢুকলে আপনি 2-3টা লুচি বা রুটি খান, একটু কলিজা ভুনা বা একটু ডাল খান, মানে 100-150 টাকার নিচে হবে না। সেটা কিন্তু কলকাতায় আপনি মোটামুটি 50-60 রুপির মধ্যেই খেয়ে ফেলতে পারবেন। তো এই যে ওদের ওখানে কিছুটা দামের কম আছে, তারপরে আবার ভারত যেহেতু সর্বভারত মার্কেট, সারা ভারতের বিভিন্ন অঞ্চলের ফ্রুটস এর সমারোহটাও কলকাতায় আসে। এবং আর এগুলা কিন্তু আবার তাদের মূল টার্গেট থাকে বাংলাদেশি গ্রাহকই, কিন্তু পশ্চিম বাংলার লোকরা কিন্তু এগুলা খুব বেশি আপনি টার্গেট তো করে খুব না। ভালো তাদের খাবারের বিজ্ঞাপন করে দিলেন। না, কারণ আমি বিজ্ঞাপন খাইতে না। চাইলাম কাঠি রোল, আপনি এতগুলা খাবারের কথা বললেন, তারপরে বললেন আমি যদি যাই আমাকে তবে পুরো আবার একটা আরেকটা করে দেয়, জিনিস, তো ঝামেলা করবো। কলকাতায় আপনি অনেক জিনিস পাবেন, কিন্তু ঢাকার 2টা জিনিস পাবেন না। আমাদের যে বিরিয়ানি, বিরিয়ানি, হ্যাঁ, ঢাকার বিরিয়ানিটা একটু ভিন্ন। এইটার টেস্ট আবার ইন্ডিয়ানরাও আইসা হাজী বলে সাহেবের বিরিয়ানি, হ্যাঁ, সেটা অনেক হাজি খাইতে না, আসে। যে কোনো হাজি, যেকোনো মানে বিরিয়ানি। আমাদের বিরিয়ানি বানানোর সিস্টেমটা, ওরা ওই যে সব কিছু না, করে কি লম্বা চাল, ওই যে লম্বা চাল, বাসমতি চাল use করে, বাসমতি, জি, জি, ওটা ওইটা তো আমাদের taste জন্য হয় না। খুব টেস্ট লাগে না। আমরা যে ছোট চাল এবং খুব সুস্বাদু এবং সুগন্ধি, সুগন্ধি। এইটা কিন্তু ওদের মনে খুব হয়, রেয়ার। তারপরে আরেকটা হলো আমাদের যে শিক কাবাব, হুম। হ্যাঁ, বিফ বলেন, মাটন বলেন, এইটা অনন্য। এইটা আপনি আপনি ভারতে আসলে অনেক খারাপ কোনো বুঝছেন? জায়গায়। আমার খিদে লেগে গেছে আপনার এসব কথা শুনে। তারপরে ওরা হলো আমাদের খাবারের রুচির সাথে ওদের একটু টেকনিক্যালি পার্থক্য হয়। ওরা ওই যে ওই ঘি, দই টই এগুলো দই বেশি, টই, ঘি হ্যাঁ। ইউজ করা ভালো, মানে মুরগির গোস্ত, খাসির গোস্ত, ঘি, গরুর গোস্ত, হ্যাঁ। যেটা প্রচুর ওই যে দই দই। টাইপের ঘি দেয়, এটা হজমের ওই জন্য হজমের ভালো। জন্য হয়তো ভালো, কিন্তু এটা আমাদের জিভে রুচে না। রুচে না, সেটাই। তো ধন্যবাদ আপনাকে, তাও তাও আরো 2টা জিনিস আছে কলকাতায়, আপনার খুব ভালো শরবত পাওয়া যায় প্রচুর। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কিছু কিছু দোকান, শরবতের দোকান আছে 100-150 বছরের পুরনো, আমাদের দেশে কিন্তু এটা নাই। প্রচুর জুসের দোকান। তারপরে একটা মিষ্টি মিউজিয়াম আছে একটা এলাকায়, মানে ওইখানে আপনি ঢুকলে 150-200 পদের মিষ্টি পাবেন। আর একটা ইদানিং নতুন মার্কেট করেছে, ওইখানে ওই মার্কেটটার মধ্যে 40-50টা শুধু মিষ্টির দোকান, আর কিছু না। আচ্ছা, যার ফলে আপনি খুব ভ্যারাইটিস ধরনের অদ্ভুত সব মিষ্টির সমারোহ এখানে পাবেন। আপনি যদি আমার এখন ডায়াবেটিস আছে, এখন আর খেতে পারি না, আগে যখন গিয়েছিলাম তখন আপনি যাচ্ছেন নাকি ভারতে এটা খেতে? না, সাম্প্রতিককালে যাওয়ার যাওয়া কোনো হবে না। সম্ভাবনা নেই, আচ্ছা, যদি রিজিক থাকে সেটা ভিন্ন ধন্যবাদ কথা। আপনাকে, কিন্তু আপনি মানুষ হিসেবে ভালো না, আমার খাবারের ইটা উঠাই দিয়েছেন। তারপরে আপনাকে ধন্যবাদ, আপনাকে বেশি বলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।